নমস্কার, ভূগোল শিক্ষণ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখানে নিত্য নতুন ভূগোল সংক্রান্ত আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার সাহায্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আগের দিনের ক্লাসে আমরা র্যাপিডস পর্যন্ত দেখেছিলাম, র্যাপিড বা খরস্রোত হয়েছিল। আজকে থেকে আমরা দেখব জলপ্রপাত সম্পর্কে জানবো। ঠিক আছে, জলপ্রপাত কাকে বলে? সাধারণত নদীর গতিপথের ঢাল যদি হঠাৎ পরিবর্তন হয় তখন কি হয়? প্রবল জলরাশি উঁচু অংশ থেকে নিচু অংশে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে, তাই তো? তাহলে তখন কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হয় জলপ্রপাত। আর এই জলপ্রপাত সৃষ্টির কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা চুরির কারণে হতে পারে, বা তোমার মালভূমির প্রান্তভাগে যদি কোনো জলপ্রপাত যদি ঝাঁপিয়ে এসে পড়ে নিচে সমভূমিতে তখন সেটা হতে পারে, বা শিলাস্তর যদি উলম্বভাবে সৃষ্টি থাকে, কঠিন শিলা কোমল শিলা যদি উলম্বভাবে গঠন করে থাকে, বা তির্যকভাবে বা অনুভূমিকভাবে যদি কঠিন কোমল শিলা সাজানো থাকে, তখন জলরাশি কি করে? কোমল শিলাকে বেশি পরিমাণে ক্ষয় করে, কিন্তু কঠিন শিলাকে ক্ষয় করতে না পেরে তখন সে ওই জলরাশির সময় উঁচু থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে। এইভাবে সৃষ্টি হয় ওয়াটারফল বা জলপ্রপাত। আরো কিছু কিছু জায়গায় জলপ্রপাত সৃষ্টি হয়, যেগুলো হলো নদী যখন পুনর্যৌবন লাভ ঘটে, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট যে নিক বিন্দু, সেই নিক বিন্দুতে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এছাড়াও কোথায় সৃষ্টি হয়? ঝুলন্ত উপত্যকায়। তোমরা আর কিছুদিন পরে দেখবে হিমবাহর ক্ষয়কার্যের ফলে কিভাবে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়, এবং এই ঝুলন্ত উপত্যকাতে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। তাহলে চলো দেখা যাক জলপ্রপাতটা কিভাবে সৃষ্টি হচ্ছে। দুটো ছবি এঁকেছি, তোমরা যে কোনো একটা দেখতে পারো। এই ধরো উপরে কঠিন শিলা ছিল, কঠিন শিলার নিচে কিন্তু নরম শিলা রয়েছে। তখন কি করছে? নদী যখন প্রবাহিত হচ্ছে তখন কঠিন শিলা থেকে এসে ও ঝাঁপিয়ে পড়ে নিচে নরম শিলাতে এসে পড়ছে। তাহলে এইভাবে সৃষ্টি করছে জলপ্রপাত। এই ছবিটা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে কঠিন শিলা, এটা কি শিলা? এটা হচ্ছে কঠিন শিলা, তাই তো? কিন্তু এই যে নিচের শিলাটা, এটা হচ্ছে কোমল শিলা। সেই জন্য নদী কি করেছে? নদী ওপরের কঠিন শিলাটাকে কিন্তু খুব বেশি ক্ষয় করতে পারেনি। তখন একে এর ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসার সময় কোমল শিলাটাকে বেশি ক্ষয় করতে পারে। এই যে কঠিন আর কোমল শিলার মধ্যে যে এই যে গ্যাপ, এই গ্যাপটাকে মেনটেন করার জন্য নদী কি করেছে? প্রবল বেগে ঝাঁপিয়ে এসে নিচে পড়েছে। এই যে দেখো, রিভার এসে ঝাঁপিয়ে নিচে পড়ছে, তীর চিহ্ন দেখো, সব কিন্তু নিচের দিকে, অর্থাৎ কি নদীটা নিচের দিকে এসে প্রবল ভাবে ঝাঁপিয়ে পড়েছে। এইভাবে যে এইভাবে যেটা সৃষ্টি হয়েছে যে ভূমিরূপটা, সেটা হচ্ছে একটা জলপ্রপাতের ভূমিরূপ। ঠিক আছে, এই জলপ্রপাতের মধ্যেই আমরা আরেকটা জিনিস দেখতে পাই। সেটা কি জানো? এই যখন নদীটা উপর থেকে নিচের অংশে ঝাঁপিয়ে পড়ে প্রবল জলস্রোত নিয়ে, জলস্রোতের সাথে তো থাকে প্রস্তরখণ্ড, নুড়িখণ্ড, সমস্ত কিছুই থাকে, কাদা বালি পলি সবকিছুই থাকে। তখন কি হয়? এই যে প্রস্তরখণ্ড, নুড়িখণ্ড সবকিছু সমেত নদী এসে নিচে যখন ঝাঁপিয়ে পড়ছে তখন এই কোমল শিলাকে ক্ষয় করে কি করে? একটা বিশাল আকারে যে হাঁড়ির মতো একটা গর্তের সৃষ্টি করে। এই যে গর্তটা, এই গর্তটার নাম তোমরা কি কেউ জানো? এই যে বিশাল আকার যে হাঁড়ির মতো গর্ত, এইটাকে বলা হয় প্রপাতকূপ। এটা তোমরা সবাই খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বা ইংলিশে বলা হয় প্লাঞ্চ পুল। ঠিক আছে, তাহলে জলপ্রপাত জানলাম। আর জলপ্রপাত তলদেশে আরেকটা কি সৃষ্টি হয়? প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ। এটা কিন্তু এই জলপ্রবাহের আঘাতেই সৃষ্টি হয়। জলপ্রবাহের আঘাতে এবং প্রস্তরখণ্ডের আঘাতে ছোট ছোট নুড়ি কাঁকড়ি গুলো বেশি বিশাল বড় পরিমাণে বিশাল আকার একটা হাড়ির গর্তের সৃষ্টি করে। এবার আমরা কিছু উদাহরণ জানবো জলপ্রপাতের উদাহরণ। এই ধরো জলপ্রপাত আমরা দেখলাম। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? আগে কর্ণাটকের যোগ জলপ্রপাত ছিল, কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন হয়েছে কর্ণাটকের ভারাহি নদীর ওপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত। এটা তোমরা সবাই মনে রাখবে, হ্যাঁ? কুঞ্চিকল ভারতের কুঞ্চিকল। তোমরা সবাই উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কুঞ্চিকল জলপ্রপাত, এটা হচ্ছে উচ্চতম। আর যদি আমরা পৃথিবীর কথা বলে থাকি, পৃথিবীর হচ্ছে ভেনেজুয়েলার কারাউনি নদীর উপর সৃষ্ট হচ্ছে স্যাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। তোমরা সবসময় অ্যাঞ্জেল জলপ্রপাতটার নাম মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, আর ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই কুঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে, তাহলে এবার আমরা পৃথিবীটার নামটা কোথায় লেখা যায় বলতো? অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল
জলপ্রপাত, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে, ওয়ার্ল্ড এর মধ্যে হাইস্ট। ঠিক আছে, তাহলে এবার দেখলাম জলপ্রপাত, দেখলাম পাঞ্চপুল, দেখলাম উদাহরণ, দেখলাম। এবার লাস্ট যেটা আমরা দেখবো, সর্বশেষ পয়েন্ট, যেটা হচ্ছে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হয়, সেটা হচ্ছে মন্থকূপ বা পটহল। সেটা কি জিনিস? একটা হচ্ছে গর্ত, বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের গর্ত সৃষ্টি হয়। সেটা কিভাবে সৃষ্টি হয়? নদীর তলদেশে, নদীর প্রবাহ পথে যখন ধরো কোনো নরম শিলা অবস্থান করছে, তখন তো নদী তার বাহিত মানে যে শিলাখণ্ড, নুড়িখণ্ড গুলো, সেগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশকে ক্ষয় করতে থাকে, তাই তো? তাহলে যখন ক্ষয় করে, তখন ধরো কোনো একটা ছোট্ট গর্তের সৃষ্টি হলো কোনো একটা নদীর সাহায্যে, ওই গর্তটা পাক খেতে 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 কি হয়, নদীর তলদেশে থেকে থেকে বড় বড় আকারের গর্ত সৃষ্টি হয়। সেটাই তোমাদেরকে দেখিয়েছি, দেখো এই যে নদীটা প্রবাহিত হচ্ছিল, এই নদীটা প্রবাহিত এই নদীটা প্রবাহিত হওয়ার সময় কি করছিল, এখানে তলদেশে বড় বড় দেখো গর্তের সৃষ্টি করেছে। এই গর্তগুলোর নাম কি? এই গর্তগুলোর নাম হচ্ছে মন্থকূপ বা পটহল। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া একটা শেষ ভূমিরূপ বলা চলে একে। তোমরা সবাই দেখলে, আজকে আমি পড়ালাম 3টে ভূমিরূপের কথা। আগের দিনের ভিডিওগুলোতে আমরা কিন্তু বাকি ভূমিরূপ সম্পর্কে জেনেছি। আর বারবার বলছি, অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু 5 মার্কসের আসে। তোমরা অবশ্যই ভালো করে প্রত্যেকটা পয়েন্ট পড়বে, তার উত্তরটি পড়বে এবং তার প্রত্যেকটা ছবি কিন্তু আঁকবে। অবশ্যই লেখার পাশে ছবি দেওয়াটা কিন্তু মাস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।